জাপানিরা প্রাচীন চীনা বিষ নিয়ে যে এমন এক ভয়ানক খেলা শুরু করবে সেটা কেউ কখনো কল্পনাও করেনি। এই লোকটা যখনই মানুষের মাংস রোস্ট করে খায় তখন সে টেবিলের ওপর বিষাক্ত পোকামাকড় বা গু বিষের একটি বয়াম সাজিয়ে রাখে। সেই বয়ামের পোকাগুলো সাধারণ তেলাপোকার চেয়েও অনেক বেশি হৃষ্টপুষ্ট আর কুৎসিত, দেখলেই ডা গুলিয়ে আসে। কিন্তু এই লোকটার কাছে এটাই যেন পরম তৃপ্তির খাবার। আরও বিকৃত ব্যাপার হলো, সে খাওয়ার মাঝখানে বয়ামের মুখ খুলে ভেতর থেকে একটা শুঁয়ো পোকা বের করে আনে। তারপর খুব যত্ন করে সেই পোকাটার পাগুলো ছিঁড়ে টেবিলের ওপর সারিবদ্ধভাবে সাজিয়ে রাখে। এরপর সে এক টুকরো মানুষের মাংস মুখে দেয়। মাংসটা এতটাই নরম যে মুখে দিলেই গলে যায়, ঠিক যেন উন্নত মানের দামি বিফ। খাওয়ার পর সে যখন শান্তভাবে তাকিয়ে সামনের মানুষটিকে জিজ্ঞেস করে মানুষের মাংস খেতে কেমন লাগছে, তখন পুরো পরিবেশটা যেন নরকে পরিণত হয়। সবাইকে স্বাগত। আজ আমরা মানুষের মনের সেই অন্ধকার আর গভীরতম গলিগুলোতে প্রবেশ করব, যেখানে প্রতিনিয়ত অমানবিক সব ঘটনা ঘটে চলেছে। বিখ্যাত দার্শনিক সার্ত্রে বলেছিলেন, অন্যরাই হলো নরক। আজ আমরা সেই কথাটিরই বাস্তব রূপ দেখব। আমাদের সাথে থাকার জন্য তৈরি হয়ে যান। আজকের রাত্রি হবে রোমাঞ্চ আর আতঙ্কে ভরা। আমাদের আজকের গল্প শুরু হয় আভিকে দিয়ে। আভি গ্রাম থেকে টোকিও শহরে এসেছিল নিজের ভাগ্য বদলাতে, কিন্তু তার পারিবারিক ইতিহাস মোটেও সুখকর ছিল না। তার মা সবসময় অসুস্থ বড় ভাইয়ের পেছনেই সব সময় আর মনোযোগ ব্যয় করতেন। আভি তার জীবনের সমস্ত সঞ্চয় বড় ভাইয়ের চিকিৎসার পেছনে খরচ করে ফেলেছে, কিন্তু বিনিময়ে সে কখনো মায়ের ভালোবাসা পায়নি। একসময় নিরুপায় হয়ে সে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়। তার পরিকল্পনা ছিল টোকিওতে তার প্রেমিকা গুঞ্জির কাছে গিয়ে উঠবে, কিন্তু পরিস্থিতি সেখানেও তার প্রতিকূলে ছিল। গুঞ্জি যখন শুনল আভি তার সাথে থাকতে চায়, তখন সে সরাসরি মানা করে দিল। এক রাতের ব্যবধানে আভি পরিবার এবং ভালোবাসা দুটোই হারালো। পথে পথে ঘোরার বদলে সে ইন্টারনেটের সবচেয়ে সস্তা একটি হোস্টেল খুঁজে পায় এবং সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। সেই হোস্টেলের মালকিন যখন দেখল একজন নতুন মানুষ এসেছে, তার আনন্দ আর ধরে না। বাইরে থেকে হোস্টেল মনে হলেও ভেতরের পরিবেশটা ছিল অনেকটা জেলের মতো। রুমগুলো এতটাই ছোট যে সেখানে শুধু একটি বিছানা আর একটা টেবিল কোনো মতে ধরে। মালকিন আভিকে কিছু নিয়ম ধরিয়ে দিলেন। রুমে ধূমপান করা যাবে না, আর 4 তলায় এখন মেরামতের কাজ চলছে, তাই সেখানে যাওয়া একদম নিষেধ। এত সব অদ্ভুত নিয়মের মাঝেও আভি নিজেকে শান্ত রাখল, কারণ টোকিও শহরে মাত্র 20,000 ইয়েনে থাকার জায়গা পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু হোস্টেলের বাকি ভাড়াটিয়ারা ছিল একজন অদ্ভুত আর ভয়ঙ্কর চরিত্রের। 305 নম্বর রুমে থাকত এক গুন্ডা প্রকৃতির লোক, যার নাম ইয়ামাগুচি। প্রথম দেখাতেই সে আভির দিকে থুতু ছিটিয়ে অপমান করল। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখতে আভি তাকে এক বাটি নুডলস অফার করল, কিন্তু সেই লোকটা নুডলস খেয়ে কোনো কৃতজ্ঞতা ছাড়াই চলে গেল। রাতের বেলা হোস্টেলের দেয়ালগুলো যেন আরও পাতলা হয়ে যায়। পাশের রুম থেকে মারপিটের আওয়াজ ভেসে আসতে থাকে। সেই গোলমালে হোস্টেলের অন্য সব অদ্ভুত বাসিন্দারাও বেরিয়ে আসে। একজনের মাথা ছিল একদম কুমড়োর মতো অদ্ভুত আকারের, অন্য একজন এতই রোগা যে তাকে দেখতে অনেকটা বানরের মতো লাগে। আর অন্ধকারের মাঝে লুকিয়েছিল এমন একজন যাকে দেখে মনে হয় সে সরাসরি নরক থেকে উঠে এসেছে। এই লোকটির নাম উদাও। সেই হোস্টেলের সবচেয়ে পুরনো ভাড়াটিয়া। আভি এসব ঝামেলায় জড়াতে চাইল না। সে হেডফোন লাগিয়ে ঘুমানোর চেষ্টা করল। মাঝরাতে যখন সব শান্ত হলো, সে গোসল করতে বেরোলো। ফেরার সময় সে দেখল ইয়ামাগুচির রুমের দরজাটা একটু খোলা। কৌতূহলবশত সে উঁকি দিল, কিন্তু ভেতরে কাউকে দেখতে পেল না। আভি যখন ফিরে আসতে যাবে, তখনই হঠাৎ করে দরজাটা আরও একটু খুলে গেল। এরপর যা ঘটল তা আভির কল্পনাকেও হার মানায়। ঘুম ভাঙার পর আভি একদম বিভ্রান্ত হয়ে পড়ল। সে ভাবল, যদি সত্যি কোনো হত্যাকাণ্ড ঘটে থাকে তবে তার গায়ে রক্তের কোনো দাগ কেন নেই? আবার যদি এটা স্বপ্ন হয় তবে তা এত জীবন্ত কেন মনে হলো? নিজের মনের বিভ্রান্তি দূর করতে সে আবার 305 নম্বর রুমে গেল, কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখল রুমটা একদম খালি এবং ঝকঝকে পরিষ্কার। শুধু মেঝেতে কয়েক ফোঁটা রক্তের দাগ লেগে আছে। তখনই হঠাৎ করে মালকিন পেছন থেকে উদয় হলেন। তিনি ইয়ামাগুচিকে গালমন্দ করতে লাগলেন, কারণ সে নাকি না বলেই ঘর ছেড়ে পালিয়েছে। মালকিন তখনই মোছা দিয়ে সেই রক্তের দাগগুলো পরিষ্কার করে ফেললেন। নিচে নামার সময় আভি দেখল সেই কুমড়ো মাথার লোকটা কালো প্লাস্টিকের ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছে। এই দৃশ্য দেখে আভির মনে হলো এখানে নিশ্চিতভাবে লাশ গুম করা হচ্ছে। আভি ভাবল এই নরক থেকে তাকে দ্রুত চলে যেতে হবে। ঠিক তখনই তার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই শানের ফোন এলো। শান তাকে টোকিওতে নিজের নতুন কোম্পানিতে ডিজাইনার হিসাবে কাজ করার প্রস্তাব দিল। কথা প্রসঙ্গে যখন শান আভির প্রেমিকার কথা জিজ্ঞেস করল, আভি বেশ বিব্রত হলো। তবুও সে গুঞ্জির কাছে গিয়ে ক্ষমা চাইল
এবং তাদের সম্পর্কের উন্নতি হলো। গুঞ্জি জানালো সে টোকিওতে আইন নিয়ে পড়াশোনা করছে এবং তার থাকার খরচ বাবা মা দেন। তারা যদি এখন একসাথে থাকতে শুরু করে তবে জানাজানি হলে বড় সমস্যা হবে। প্রেমিকার কঠোর পরিশ্রম দেখে আভিও ঠিক করল সে হাল ছাড়বে না। সে আপাতত এই সস্তা হোস্টেলেই থাকার সিদ্ধান্ত নিল, যাতে টাকা জমিয়ে পরে ভালো কোথাও যেতে পারে। আভি তার ডায়েরিতে লিখল আজ থেকে সে এক নতুন জীবন শুরু করতে যাচ্ছে। আভির অফিসটা ছিল খুব ছোট, সব মিলিয়ে মাত্র 4 জন কর্মী। শান তার পুরনো সহকর্মী টিয়ানকে বলল আভিকে কাজ বুঝিয়ে দিতে, কিন্তু টিয়ান ছিল একজন অদ্ভুত চরিত্রের মানুষ। আভি তাকে কফি দিলে সে খুব রুক্ষভাবে জিজ্ঞেস করল কফিতে টুথপেস্ট মেশানো নেই তো? অফিসের একমাত্র নারী সহকর্মী জিংজিয়াং যখন রুমে ঢুকল, টিয়ান তার দিকে কামুক দৃষ্টিতে তাকিয়ে রইল। সারাদিনের কাজের পর ক্লান্ত আভি যখন হোস্টেলে ফিরল, সে দেখল তার ল্যাপটপের স্ক্রিনটা অন হয়ে আছে। তার পরিষ্কার মনে ছিল সে বের হওয়ার সময় ল্যাপটপ বন্ধ করে গিয়েছিল। এর মানে তার অনুপস্থিতিতে কেউ তার রুমে ঢুকেছিল। সে মালকিনকে জিজ্ঞেস করল রুমে কেউ ঢোকে কিনা। মালকিন সরাসরি অস্বীকার করলেন। আভি বুঝল মালকিন মিথ্যা বলছেন, কারণ তার নুডলস আর বিয়ারের ক্যানগুলো চুরি হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় উদাও আভিকে একসাথে মাংস খাবার প্রস্তাব দিল। আভির চোখে মুখে আতঙ্ক দেখে উদাও তাকে অভয় দিয়ে বলল সে প্রাচীন বিষবিদ্যার চর্চা করে। সে শুধু দেখতে চায় তার বয়ামের বিষাক্ত পোকাগুলোর মধ্যে শেষ পর্যন্ত কোনটি বেঁচে থাকে। আভি যখন অর্ধেক খাওয়া শেষ করেছে, উদাও হঠাৎ করে হেসে উঠে বলল ইয়ামাগুচির মাংস খেতে কেমন লাগছে? এই কথা শুনে আভির বমি করার উপক্রম হলো। যদিও উদাও পরে বলেছিল সে মজা করছে, কিন্তু আভির মন থেকে সন্দেহ দূর হলো না। পরের দিন আভি তার ল্যাপটপের ওপর একটি চিকন সুতো দিয়ে চিহ্ন রেখে গেল, যাতে বুঝতে পারে কেউ রুমে ঢুকছে কিনা। সারাদিন হাড় ভাঙা খাটুনি আর অফিসের চাপের পর শান সবাইকে ডিনারে নিয়ে গেল। আভি সেখানে টিয়ানকে পরামর্শ দিল সে যদি জিংজিয়াংকে পছন্দ করে তাহলে যেন সাহস করে প্রস্তাব দেয়, কিন্তু আভি তখনও জানত না টিয়ান কতটা সংকীর্ণ মনা। রাতে ফিরে এসে আভি দেখল তার দেওয়া সুতোর চিহ্নটা মেঝেতে পড়ে আছে। তার মানে অবশ্যই কেউ রুমে ঢুকেছিল। সে রুম থেকে বেরিয়ে আসতেই সেই রোগা বানরের মতো লোকটা তার সামনে এসে পড়ল। সে আভিকে অপমান করে বলতে লাগলো যে আভিও তাদের মতোই একজন নিম্নবিত্ত মানুষ এবং তার জীবন এখানেই শেষ হয়ে যাবে। এই কথায় আভি ভীষণ রেগে গেল। সে নিজেকে এদের সাথে মেলাতে পারছিল না। পরের দিন সে এক রিয়েল এস্টেট এজেন্টের কাছে গেল ভালো রুমের খোঁজে, কিন্তু টোকিও শহরের আকাশচুম্বী ভাড়া শুনে সে পিছিয়ে আসতে বাধ্য হলো। হতাশ আভি রাস্তায় একা বসে রইল এবং একসময় একটি ছোট ছুরি কিনল। সে মনে মনে ঠিক করল কেউ যদি আবার তার রুমে ঢোকার চেষ্টা করে তবে সে লড়াই করবে। ঠিক সেই রাতেই হোস্টেলে এক নতুন ভাড়াটিয়া এলো। ছেলেটার নাম আজুন। সে একজন পরিচালক হওয়ার স্বপ্ন নিয়ে টোকিওতে এসেছে। আজুনকে দেখে আবির খুব ভালো লাগলো। তাদের মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে গেল। আজুন 305 নম্বর রুমে থাকতে শুরু করলো, যেখানে আগে ইয়ামাগুচি থাকত। আজুন যখন বিছানার নিচে ইয়ামাগুচির আইডি কার্ড খুঁজে পেল, আবির সন্দেহ আরও দৃঢ় হলো। সে আজুনকে এই হোস্টেল ছাড়ার পরামর্শ দিল, কিন্তু আজুন ছিল আরও বেশি গরিব। তার কাছে মাত্র 3টা অন্তর্বাস ছিল, যা দিয়ে সে কোনো মতে সপ্তাহ পার করত। আজুনের এই সারল্য আবিকে মুগ্ধ করল। এদিকে অফিসে আবির জীবন তিয়ানের কারণে অতিষ্ঠ হয়ে উঠছিল। আবি একদিন দেরি করে অফিসে আসায় তিয়ান তাকে প্রচুর কাজ ধরিয়ে দিল। আবি ভুল বুঝতে পেরে তিয়ানকে কফি দিয়ে খুশি করার চেষ্টা করল, কিন্তু কাজ শেষে সে দেখল তিয়ান তার কফি এক ফোঁটাও না খেয়ে সেটাকে আবর্জনার ঝুড়ি হিসেবে ব্যবহার করেছে। আবির ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। মাঝরাতে অফিস থেকে বের হয়ে সে দেখল ট্রেনের সময় শেষ হয়ে গেছে। নিরুপায় হয়ে সে ইন্টারনেটের ক্যাফেতে রাত কাটালো। সেখানেও কিছু বখাটে ছেলের সাথে তার ঝামেলা হলো। পরের দিন সকালে অফিসে গিয়ে সে দেখল তার ডেস্ক একদম লণ্ডভণ্ড। তিয়ান তাকে গালাগালি শুরু করলো, কিন্তু আভি এখন আর আগের মতো শান্ত নেই। সে সরাসরি তিয়ানের চোখে চোখ রেখে জবাব দিল। অফিস থেকে আগে ছুটি পেয়ে হোস্টেলে ফেরার সময় আভি এক অদ্ভুত দৃশ্য দেখল। সেই রোগা লোকটা আজুনের দরজার সামনে একটা বড় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। আভি চেঁচামেচি শুরু করলে মালকিন এসে আবিকে থামালেন। তারা যখন লোকটার রুমে তল্লাশি চালালো তখন তারা কোনো ছুরি পেল না, কিন্তু আভি সেই রুমে দেয়াল ভর্তি মৃত মানুষের ছবি দেখতে পেল। লোকটা ছিল পুরোপুরি একটা বিকৃত মানসিকতার মানুষ। আসলে সেই ছুরিটা ছিল কুমড়ো মাথার লোকটার কাছে, যা তারা আগে থেকেই লুকিয়ে রেখেছিল। আবি পুলিশের কাছে যাওয়ার কথা ভাবল, কিন্তু তার কাছে কোনো জোরালো প্রমাণ ছিল না। তাছাড়া উদাওয়ের রহস্যময় আচরণ তাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছিল। আবি আবার গুঞ্জির কাছে গেল এবং সেখানে থাকার অনুরোধ করল, কিন্তু গুঞ্জি এবারও না করে দিল। নিরুপায় হয়ে আবি আবার ক্যাফেতে রাত কাটালো। আর ঠিক সেই রাতেই আজুন বিপদে পড়ল। উদাও আজুনকে তার রোস্ট করা মাংস খাবার দাওয়াত দিল। খেতে খেতে যখন উদাও হাসি মুখে জানাল
জানালো যে আজুন আসলে মানুষের মাংস খাচ্ছে, তখন আজুনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আজুন প্রথমে কথাটি শুনে থতমত খেয়ে যায়, তারপর অট্টহাসিতে ফেটে পড়ে। সে হাসতে হাসতে বলতে থাকে, ভাই, আপনি তো দারুণ কৌতুক করতে পারেন, কিন্তু তার হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ঠিক সেই মুহূর্তেই মাহু আর সেই কুমড়ো মাথার লোকটা অর্থাৎ ওয়াগুয়া ঘরে ঢুকে পড়ে। তাদের চোখের হিংস্র চাউনি দেখে আজুনের হাসি মুখেই শুকিয়ে যায়। তারা সমস্বরে বলতে থাকে, হাসছো কেন? হাসো, আরও জোরে হাসো। আজুনের মনে হয় সে কোনো এক নরককুণ্ডে আটকা পড়েছে। এর কিছুক্ষণ পরই আজুন মিটবান নামের একটি ডার্ক ওয়েবসাইটে মাহুর ছবি দেখতে পায়। সেখানে দেখা যায় এই মাহু আসলে নিজের জন্মদাত্রী বাবা মাকে খুন করার প্রধান সন্দেহভাজন। এখন পুরো আর্ক অ্যাপার্টমেন্টটি আবির কাছে এক জীবন্ত নরক বলে মনে হতে থাকে। অন্ধকারের প্রতিটি কোণ থেকে যেন এক একটা পৈশাচিক চিৎকার ভেসে আসছে। এখানে প্রতিনিয়ত এমন সব অপরাধ ঘটছে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। অন্যদিকে আমাদের প্রধান চরিত্র আবি তখন অফিসের চাপে পিষ্ট। তিয়ান যখন তার সামনে আরও এক গাদা ফাইলের পাহাড় চাপিয়ে দিল, তখন আবির সহ্যসীমা ছাড়িয়ে গেল। সে তার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই শানের কাছে গিয়ে অনুরোধ করল যেন তাকে কিছু টাকা অগ্রিম দেওয়া হয়, যাতে সে এই নরক থেকে পালাতে পারে। কিন্তু শান সরাসরি জানিয়ে দিল যে এই মুহূর্তে টাকা দেওয়া সম্ভব নয়। টাকা না পাওয়ার হতাশা যেন আবির শেষ ধৈর্যের বাঁধটি ভেঙে দিল। তিয়ান যখন আবারও তাকে আজেবাজে কথা বলতে শুরু করল, তখন আবি আর নিজেকে সামলাতে পারল না। সে তিয়ানের উপর চড়াও হলো এবং তাকে বেদম মারধর করল। আবি জানতো এই কাজের ফলে তার কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, এমনকি তাকে জেলেও যেতে হতে পারে। কিন্তু সেই মুহূর্তে তার মনে হচ্ছিল এর চেয়ে মৃত্যুও ভালো। ভগ্ন হৃদয়ে আবি হোস্টেলে ফিরে এলো নিজের জিনিসপত্র গোছাতে। সে ঠিক করল সব ছেড়ে ছুড়ে সে গ্রামে ফিরে যাবে। তার ডায়েরির সেই আশার বাণীগুলো এখন তার নিজের কাছেই উপহাস বলে মনে হচ্ছে। ঠিক সেই সময় চারতলা থেকে ড্রিল মেশিনের বিকট শব্দ ভেসে আসতে লাগলো। কৌতূহলী হয়ে আবি চারতলায় গেল, কিন্তু সেখানে কিছুই দেখতে পেল না। আজুনকে ফোন করলে তার ফোনের রিংটোন অনেক দূর থেকে ভেসে আসছিল, যা আবির মনে এক অজানা আতঙ্ক সৃষ্টি করল। তখনই উদাও আর ওয়াগুয়া তাকে ঘিরে ধরল। তাদের মাঝে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। উদাওয়ের ইশারায় ওয়াগুয়া আবিকে ছেড়ে দিল। ওয়াগুয়া এটা মেনে নিতে পারছিল না, কারণ সে চেয়েছিল আবিকেও খতম করে দিতে। অভির আশঙ্কাই সত্যি ছিল। আজুনকে তারা বন্দি করে রেখেছিল। মাহু খুব নৃশংসভাবে আজুনের দাঁতগুলো প্লাস দিয়ে টেনে ছিঁড়ে ফেলছিল। আজুনের সেই পৈশাচিক মৃত্যু যেন গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিল। আবি এবার গুঞ্জির সাথে দেখা করে তাকে শেষ বিদায় জানালো। ঠিক তখনই শান সেখানে উপস্থিত হয়ে জানালো যে তিয়ান তার বিরুদ্ধে কোনো মামলা করবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে উদাও কোথা থেকে যেন উদয় হলো। সে শানকে দেখে বলল, ভাই, তোমার মনের ভেতরে বড় কোনো পাপ লুকিয়ে আছে। এই কথা শুনে শান রেগে গিয়ে উদাওকে মারতে শুরু করলো। আবি মাঝখানে পড়ে কোনো মতে রক্তক্ষয়ী সংঘর্ষ থামালো। উদাও চলে যাওয়ার পর আবি শানের প্রতি কৃতজ্ঞতায় নুয়ে পড়ল। সে ভাবল শান বোধহয় সত্যিই তার পরম হিতৈষী। কিন্তু গল্পের পরের দৃশ্যটি আপনার মাথা ঘুরিয়ে দেবে। শান যে অ্যাপার্টমেন্টে থাকে সেটি আসলে গুঞ্জির অ্যাপার্টমেন্টের ঠিক পাশেই। শান গুঞ্জির ওপর দীর্ঘদিন ধরে নজর রাখছিল এবং তার ঘরে অসংখ্য গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিল। সে গুঞ্জিকে নিয়ে এতটাই মোহগ্রস্ত ছিল যে সেটা এখন এক মানসিক বিকৃতিতে পরিণত হয়েছে। পরের দিন আবি যখন গুঞ্জির ঘরে ছিল, তখন সে তার ফোনে একটি ছবি পেল। ছবিতে দেখা যাচ্ছে মাহু আর ওয়াগুয়া ঘুমন্ত গুঞ্জির পাশে বসে বিকৃত হাসি হাসছে। আবি পাগলের মতো হোস্টেলে ছুটে গেল গুঞ্জিকে বাঁচাতে। সেখানে গিয়ে আবি জ্ঞান হারিয়ে ফেলে এবং যখন তার জ্ঞান ফেরে, সে দেখে তাকে টেপ দিয়ে শক্ত করে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। উদাও একটি বাক্স খুলে আবিকে দেখালো যে ভেতরে দুটি কাটা মাথা রাখা আছে। অভির সমস্ত পৃথিবী যেন ওলট পালট গেল। মালকিনও তার আসল রূপ ধারণ করে আবিকে নির্যাতন করতে এলো, কিন্তু আবি হাল ছাড়ল না। সে কৌশলে নিজের বাঁধন খুলে ফেলল। এর মধ্যেই হোস্টেলের ভেতরে শুরু হলো নিজেদের মধ্যে মারামারি। ওয়াগুয়া টিভি ভেঙে ফেলল এবং উদাওকে আক্রমণ করল। সুযোগ বুঝে আবি মাহুকে কুপিয়ে মেরে ফেলল। ওয়াগুয়ার সাথে অভির এক ভয়াবহ যুদ্ধ হলো। ওয়াগুয়া অভির কান কামড়ে ছিঁড়ে ফেলল, কিন্তু আবি তাকেও শেষ করে দিল। গল্পের শেষে এক চরম সত্য উন্মোচিত হলো। উদাও আবিকে চারতলার সেই নিষিদ্ধ রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে আবি দেখল গুঞ্জি আসলে 7 দিন আগেই মারা গেছে। যেদিন আবি প্রথম টোকিওতে এসেছিল, সেদিনই গুঞ্জির সাথে তার কথা কাটাকাটি হয়েছিল এবং এক ধাক্কায় গুঞ্জি পড়ে গিয়ে মারা যায়। আবি আসলে সেই মানসিক ট্রমা থেকে বের হতে পারেনি এবং এতদিন সে এক ঘোরের মধ্যে ছিল। সে নিজেই নিজের প্রেমিকাকে মেরেছে, অথচ তার
মস্তিষ্ক তাকে অন্য কিছু দেখাচ্ছিল। উদাও আসলে অভির মনের ভেতরের সেই শয়তান বা গু বিষ। উদাও অভির মনের অন্ধকারকে জাগিয়ে তুলে তাকে এক খুনিতে পরিণত করেছে। আবি শেষ পর্যন্ত উদাওকেও মেরে ফেলে। 1 সপ্তাহ পর পুলিশ যখন তদন্ত শেষ করল, তখন বেরিয়ে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। সেই হোস্টেলের মালকিন আর তার সহযোগীরা মিলে আজুন আর শান সহ আরও কয়েকজনকে খুন করেছিল। শান আসলে গুঞ্জিকে মারেনি, সে শুধু অভির করা সেই দুর্ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। আর সবচেয়ে বড় ধাক্কা হলো, পুলিশের রেকর্ড অনুযায়ী উদাও নামে কোনো মানুষের অস্তিত্বই নেই। ডাক্তারদের মতে উদাও ছিল আসলে অভির এক মানসিক বিভ্রম বা মনের অন্ধকার দিক। এটি ছিল আদার্স আর হেল বা অন্যরাই হলো নরক, এই দর্শনের এক ভয়ঙ্কর রূপ। হাসপাতালের বিছানায় শুয়ে অভি যখন মাহুর সেই চিরচেনা কর্কশ হাসি শুনতে পেল, তখন সে পুরোপুরি উন্মাদ হয়ে গেল। সেই রাতে সে হাসপাতালের নার্স আর পুলিশদের ওপর ঝাঁপিয়ে পড়ে এক নারকীয় হত্যাকাণ্ড চালালো। আবি এখন আর মানুষ নেই, সে হয়ে উঠেছে এক শয়তান। বন্ধুরা, এই মুভিটির নাম হলো আদার্স আর হেল বা তানিন জিক দিগোকু। জাপানি সংস্করণে এই মুভিটি মানুষের মনের অন্ধকার দিকগুলোকে খুব নিপুণভাবে ফুটিয়ে তুলেছে। যদিও এর একটি কোরিয়ান ড্রামা সিরিজ আছে যার রেটিং 8.4, কিন্তু এই মুভিটি মাত্র 5.3 রেটিং পেলেও এর মনস্তাত্ত্বিক গভীরতা আপনাকে ভাবিয়ে তুলবে। ফরাসি দার্শনিক জন পল সার্ত্রে 1944 সালে প্রথম এই ধারণাটি দিয়েছিলেন যে মানুষ যখন অন্যের বিচারের ভয়ে বা অন্যের কারণে নিজের সত্তা হারায়, তখনই তার জীবন নরকে পরিণত হয়। এই মুভিটি আমাদের শেখায় যে আমাদের চারপাশের মানুষগুলোই কখনো কখনো আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। এই অন্ধকার আর রোমহর্ষক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার কি মনে হয়, আবি কি জন্মগতভাবে খারাপ ছিল নাকি পরিস্থিতি তাকে এমন করেছে? কমেন্ট করে আমাদের জানান। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে। ধন্যবাদ।